আচ্ছা 1 থেকে 5 করা হয়ে গেছে 3 4 5 আচ্ছা স্যার এটা তো মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, এটা পারবা না? 6 আমি পড়ে দেব? স্যার পড়ে দেন স্যার। এখানে যদি ফরেন কারেন্সির কোনো অঙ্ক থাকে ওইটা একটু আগে করায় দিবেন। আচ্ছা দেখা যাবে, তুমি আমাকে দেখো 6 নম্বর অঙ্কটা আমি করছি। গুডউইল এটা ফিক্সড অ্যাসেট, সেলস ইকুইপমেন্ট এটা ফিক্সড অ্যাসেট, সেলস এটা ইনকাম স্টেটমেন্টে যায় তুমি জানো। পারচেজ কস্ট অফ গুডস সোল্ড এর আইটেম, ওপেনিং ইনভেন্টরিজ কস্ট অফ গুডস সোল্ড এর আইটেম, ডাইরেক্ট এক্সপেন্স এটা কস্ট অফ গুডস সোল্ড এর আইটেম, সকল প্রকার ডাইরেক্ট এক্সপেন্স কস্ট অফ গুডস সোল্ড এর আইটেম। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন সেলস ইকুইপমেন্ট, ব্যালেন্স শিটে যখন অ্যাসেট পার্চেজ যখন তুমি করবা তখন ইকুইপমেন্ট থেকে তুমি এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে করবা, তাই না? স্থায়ী সম্পত্তি থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বাদ দিতে হয় না ব্যালেন্স শিট করতে গিয়ে? জি স্যার। আচ্ছা ইনভেস্টমেন্ট ইন শেয়ারস, এটা কিন্তু ইনভেস্টমেন্ট 7 লাখ, এর একটা শূন্য কম পড়েছে। ইনভেস্টমেন্ট ইন শেয়ারস হচ্ছে 7 লাখ টাকা মানে ইনভেস্টমেন্ট। সেলস ডিসকাউন্ট এটা সেলস থেকে বাদ যাবে। সেলস কমিশন এটা সেলিং এক্সপেন্স, সেলস কমিশনটা কিন্তু সেলিং এক্সপেন্স। ব্যাড ডেট এক্সপেন্সটাও কিন্তু সেলিং এক্সপেন্স। অফিস সাপ্লাইজ এটা কারেন্ট অ্যাসেট, অফিস সাপ্লাইজটা কারেন্ট অ্যাসেট। ডিভিডেন্ড রেভিনিউ এটা আদার ইনকাম, ইনকাম স্টেটমেন্টে এটা আদার ইনকাম হিসেবে গণ্য হয়। ইন্টারেস্ট অন বন্ড এটা আমাদের নন অপারেটিং এক্সপেন্স, ইন্টারেস্ট অন বন্ড আমাদের নন অপারেটিং এক্সপেন্স। শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে বসে। অ্যাকাউন্টস রিসিভেবল কারেন্ট অ্যাসেট। ক্যাশ এন্ড ক্যাশ ক্যাশ আবার ক্যাশ ইকুইপমেন্ট কিভাবে হয় দেখি। সেলস ইকুইপমেন্ট না, এটা ক্যাশ ইকুইপমেন্ট হবে না, এটা ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্স হবে, আর কিছু হবে না। ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্স। এটা আমাদের কারেন্ট অ্যাসেট। বন্ডস পেয়েবল এটা আমাদের লং টার্ম লায়াবিলিটি, আর ট্যাক্স পেয়েবল এটা আমাদের কারেন্ট লায়াবিলিটি। এই ছিল আমাদের রেয়ামিলের আইটেম। আমি রেয়ামিলের আইটেমগুলো তোমাকে পড়ে দিলাম। এবার বলছে এন্ডিং ইনভেন্টরি 17 লাখ। এই এন্ডিং ইনভেন্টরি কোথায় কোথায় বসে তুমি জানো? কস্ট অফ গুডস সোল্ড বের করার সময় একবার মাইনাস হয় আর একবার কারেন্ট অ্যাসেটের মধ্যে বসে, তাই না? স্যার এটা কোন চ্যাপ্টারের অঙ্ক আমি বুঝতেছি না। একদম প্রথম যে চ্যাপ্টারটা যেটার মধ্যে আমরা যেটা থেকে আমরা করি না যে এটাকে এখানে কোন প্রিন্সিপালটা ব্যবহৃত হয়েছে বলো, যে একদম প্রথম যে চ্যাপ্টারটা তো ফান্ডামেন্টাল যেটার মধ্যে ইনকাম স্টেটমেন্ট আছে। একটাই তো চ্যাপ্টার শুধু ইনকাম স্টেটমেন্ট আছে, একটা চ্যাপ্টারেই শুধুমাত্র ইনকাম স্টেটমেন্ট আছে। হ্যাঁ ওই যে ফাইনান্সিয়াল রিপোর্টস এন্ড ফান্ডামেন্টালস। হ্যাঁ ওই একটা চ্যাপ্টারের মধ্যেই শুধুমাত্র ইনকাম স্টেটমেন্ট আছে, আর কোনো চ্যাপ্টারে নেই। তাই যেখান থেকে আমাদেরকে প্রশ্ন করে যে এই সমন্বয়গুলো কোন কনসেপ্ট ব্যবহৃত হয়েছে বলো, ওই চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা করা হয়েছে, আর ওখান থেকে ইনকাম স্টেটমেন্ট আসে। স্নেহাদের টেস্ট পরীক্ষাতেও কিন্তু এরকম একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট আসছিল ওই চ্যাপ্টার থেকে। আচ্ছা ওনারা আমাদেরকে সমন্বয় বলছে এন্ডিং ইনভেন্টরি 17 লাখ, এটা কস্ট অফ গুডস সোল্ড বের করার সময় একবার মাইনাস হয় আর একবার কারেন্ট অ্যাসেটের মধ্যে বসে। ডেপ্রিসিয়েশন সেলস ইকুইপমেন্টের উপরে 10%, একদম উপরে যে সেলস ইকুইপমেন্টটা ছিল এটার উপর 10% ইন্টারেস্ট হচ্ছে, ডেপ্রিসিয়েশন হতে বলছে। সম্পদের ডেপ্রিসিয়েশনটা কিভাবে বসাতে হয় তুমি জানো?
আর কিচ্ছু নয়, মাত্র দুটো সমন্বয়। তার মানে এই দুটো সমন্বয় দিয়ে তোমাকে একটা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট করতে বলছে, আর ক্লাসিফাইড ব্যালেন্স শিট করতে বলছে, যে ফিনান্সিয়াল পজিশন মানি যদি ব্যালেন্স শিট করতে বলছে, ঠিক আছে? মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। স্যার এই যে accumulated depreciation on sales equipment, স্যার এটা জানি কিভাবে বসবে? এই যে ডেপ্রিসিয়েশনটা তুমি ধরবা, এই ডেপ্রিসিয়েশনটা এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা যোগ করে ওই ইকুইপমেন্ট থেকে বাদ যাবে। বাদ যাবে, ওই আচ্ছা, ডেপ্রিসিয়েশন ঠিক আর আছে। এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা যোগ করে ওই 9 লাখ থেকে বাদ যাবে, বুঝছো? কোন দিকে দেওয়া লাগবে না? ওই সূরা আজ একটু পরে দিও, আমি নেট দিয়ে কল দেব না। ঠিক আছে স্যার, আমি যে এটা করার চেষ্টা করব, ইনশাআল্লাহ পারবো। এটা দেখো রেভিনিউ রিকগনাইজেশনের অঙ্ক। হ্যাঁ স্যার, রেভিনিউ ওই তোমার অনার্স থার্ডে থাকতে যে রেভিনিউ রিকগনাইজেশন করেছিল সেই চ্যাপ্টারের অঙ্ক, কিন্তু এটা তোমাদের এই কর্পোরেট ফিনান্সের জন্য আছে কোন চ্যাপ্টারে? কোন চ্যাপ্টারে আছে? ফ্রেজমেন্ট অফ কর্পোরেট রিপোর্টিং আছে, ফ্রেজমেন্ট অফ কর্পোরেট রিপোর্টিং আছে না? ফ্রেজমেন্ট অফ কর্পোরেট রিপোর্টিং আছে না একটা চ্যাপ্টার? ফ্রেজমেন্ট অফ কর্পোরেট রিপোর্টিং একটা চ্যাপ্টার আছে, দেখো সেকেন্ড চ্যাপ্টার। বাবা জি স্যার, আছে তো। ওই চ্যাপ্টারের অঙ্ক এটা, এটা হচ্ছে রেভিনিউ রিকগনাইজেশনের অঙ্ক। আর দেখো এটা কনস্ট্রাকশন কন্ট্রাক্টের অঙ্ক। এখানে বলছে অন মার্চ 1, 2010 চান্স কোম্পানি entered into a contract to build an apartment building. It is estimated that the building will cost টাকা 20 লাখ। এটা হচ্ছে টোটাল খরচ হবে আমাদের 20 লাখ টাকা, and will take 3 years to complete। এটা কমপ্লিট করতে 3 বছর লাগবে। the contract প্রাইসটা ছিল 30 লাখ, আর the total contract value 30 লাখ, আর 20 লাখ টাকা হচ্ছে আমাদের কস্ট। The following information pertains to the construction period। এই কনস্ট্রাকশন পিরিয়ডের জন্য এই খরচগুলো আমাদের তথ্য দিয়ে দিয়েছে। দেখো আমাদের কস্ট টু ডেট, শুধু 2010 এ আমরা খরচ করেছি 6 লাখ, 2011 তে খরচ করেছি 15,60,000, আর 2012 তে খরচ করেছি 21 লাখ। আর নিচে বলছে এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট, তার মানে এই 6 লাখ টাকা কমপ্লিট খরচ করার পর অনুমান করছি আরো 14 লাখ টাকা ভবিষ্যতে খরচ করা লাগবে, আর 15,60,000 টাকা খরচ করার পর অনুমান করছি আরো 5,20,000 টাকা খরচ করা লাগবে, আর 2012 তে 21 লাখ টাকা খরচ করার পর আমরা ধরে নিচ্ছি আর কোনো খরচ লাগবে না। বলো তো এই দুটো তথ্য আমাদের কি কাজে লাগে? এই দুটো তথ্য আমাদের পার্সেন্টেজ অফ কমপ্লিটেশন বের করার কাজে লাগে। কিভাবে? তুমি দেখো তো আমাদের টোটাল কন্ট্রাক্ট হলো 30 লাখ না? টোটাল কন্ট্রাক্ট হলো 30 লাখ না? হ্যাঁ, এখান থেকে 6 লাখ আর 14 লাখ মোট এস্টিমেটেড খরচ হচ্ছে 20 লাখ। তুমি তাহলে 30 লাখ থেকে 20 লাখ টাকা খরচ বাদ দাও, তাহলে তোমার লাভ আসে কত? 10 লাখ। তাহলে গ্রস প্রফিট আছে 10 লাখ। দেখেছো? স্যার এটাকে একটু করায় দিবেন, আমি না বুঝতেছি না। স্যার Compute the amount of gross profit to be recognized in each year, assuming the percentage of completion method is used. আচ্ছা, তারপরে হচ্ছে prepare a partial balance sheet of December showing the balance sheet in the relevant to the inventory accounts as যাই হোক। আগে আমরা রিকোয়ারমেন্ট এর জবাবটা দিই।
Percentage of completion with requirement A. ওনারা বলছে calculation of gross profit recognized under percentage of completion method. এই যে আমরা ক্যালকুলেশনটা এখন করব। আচ্ছা, এখানে ইয়ার আছে হচ্ছে 3টা, তাহলে আমরা ঘর টানবো 6টা, আর পার্টিকুলারের জন্য একটা 7টা। তাহলে চলো আমরা ঘরটা টানি। পার্টিকুলার্স এটা 2010, 2011, 2012। চলো শুরু করি। প্রথমে লিখবো আমরা কন্ট্রাক্ট প্রাইস। দেখো কন্ট্রাক্ট প্রাইসটা ছিল 30 লাখ, সবার ঘরে লিখবো 30 লাখ। এটা তো 30 লাখ, এটাও 30 লাখ, আর এখান থেকে লিখবো লেস কস্ট টু ডেট। দেখো টু ডেট পর্যন্ত খরচ হচ্ছে 2010-এর 6 লাখ, এটা ইনার করে লিখবো 6 লাখ। আর 2011-তে আমরা খরচ করছিলাম টু ডেটে 15,60,000, আর 2012-তে আমরা খরচ করছিলাম টু ডেটে 21 লাখ। আর এবার আমরা লিখবো এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট। এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট, দেখো এখানে এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট বলছে 6 লাখ, সরি 14 লাখ।
আর এখানে বলছে 5,20,000, আর এখানে দেয়নি। তাহলে দেখো এখন আমাদের মোট অ্যামাউন্ট কত আসে? 20 লাখ। কোনটা আছে 20 লাখ? এরপর এটা আসে এটা হচ্ছে 5,20,000 20,80,000। আর এখানে 21 লাখ। 30,000 কিসে? এখানে আছে 10 লাখ, এখানে আছে এখানে দেখো আমাদের গ্রস প্রফিটটা কত আসে প্রথমটায়? 10 লাখ। এটা কত আসে? 9,20,000। জি স্যার। আর এখানে কত আসে? এখানে আছে 9 লাখ। 9 লাখ। আচ্ছা, এটা বন্ধ থাক। আচ্ছা, এবার দেখো আমরা লিখবো পার্সেন্টেজ অফ। স্যার এটা এইটুকুই? না, এই গ্রস প্রফিটটা বের করে এটা আমরা এখানে যে গ্রস প্রফিট আমরা বের করছি, যে গ্রস প্রফিট, এটার নাম দাও গ্রস প্রফিট। এটা হচ্ছে এস্টিমেটেড গ্রস প্রফিট। এটাকে আমরা বলি এস্টিমেটেড গ্রস প্রফিট। এই এস্টিমেটেড গ্রস প্রফিটটা লিখে আমরা এটা বন্ধ করি। আচ্ছা, এবার আমরা বের করব পার্সেন্টেজ অফ কম্পিটিশন। আচ্ছা, পার্সেন্টেজ অফ কম্পিটিশনটা কিভাবে বের করতে তুমি দেখো। আমাদের মোট খরচটা এখানে 20 লাখ ছিল না? 20 লাখের মধ্যে আমরা খরচ করেছি 6 লাখ, তাহলে 6 লাখ ভাগ হচ্ছে 20 লাখ ইন্টু হচ্ছে 100। 6 লাখ ভাগ হচ্ছে 20 লাখ ইন্টু 100। 6 লাখ ভাগ হচ্ছে 20 লাখ ইন্টু হচ্ছে 100। পার্সেন্টেজ অফ কম্পিটিশনটা আমরা এভাবে বের করি, 6 লাখ ভাগ হচ্ছে 20 লাখ ইন্টু 100। তুমি করতেছো? জি স্যার। কত স্যার আসে? 20 মানে এটা কি 6 লাখ ভাগ 20 লাখ ডিভাইডেড বাই 20 লাখ ইনটু 100, এটা কি ইন্টু আমি 100। লিখে দেখাই দেব, তার নিচে আমি পার্সেন্টেজ দেব? পার্সেন্টেজ অফ কমপ্লিশনের জন্য এটা লেখা লাগে না, কারণ আমরা জানি যে মোট যে টোটাল কমপ্লিট করার জন্য আমার যে খরচটা হয় আর আমি যে খরচটা করেছি, এই দুজনের মধ্যে হচ্ছে পার্সেন্টেজটাকে পার্সেন্টেজ অফ কম্পিটিশন বলে। এটা দেখানোর দরকার নাই, এটা 30%। এটা ডাইরেক্ট লিখে ফেলতে পারি। কত হয় প্রথমটা? 30%। 30%। এবার পরেরটা বের করো। এটা হবে 20,80,000। তাহলে 15,60,000 ভাগ হচ্ছে 20,80,000 ইন্টু 100। হচ্ছে 15,60,000 ভাগ 20,80,000
into 100, 75%. আর এটা 100% হয় দেখো 21 লাখ ভাগ 21 লাখ ইনটু 100 বুঝতে? জি স্যার। তাহলে এবার আমরা এটা নিচে লিখে ফেলতে পারবো গ্রস প্রফিট রিকগনাইজড 75%. এবার গ্রস প্রফিট রিকগনাইজড হবে এই যে আমাদের যে এস্টিমেটেড গ্রস প্রফিটটা ছিল না 100%. এই যে আমাদের এস্টিমেটেড গ্রস প্রফিট যেটা ছিল এটা 30%। স্যার কত নম্বর অঙ্ক করতেছেন? এটা হচ্ছে ওই যে ও বললো যে 7 নাম্বার অঙ্কটা পারে না, 7 নাম্বারটা করছি, পারছি 7। আচ্ছা 6 নাম্বারটা করাই দিয়েছেন নাকি শুভাপু পারছে? কত নাম্বার? 6 নাম্বারটা না 6 নাম্বারটা আমি পড়ে দিয়েছি, এটা ভাষায় করতে বলেছি, এটা তো মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। আচ্ছা এটা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট মানে এটা হচ্ছে তোমার একদম প্রথম চ্যাপ্টারটা, ওই যে চ্যাপ্টার থেকে আমরা ওই যে আমরা তো একটাই চ্যাপ্টার আছে যে চ্যাপ্টার থেকে আমরা ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট করি, তাই না? তোমাদের পরীক্ষাতেও আসছিল, তোমাদের পরীক্ষাতেও একটা ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট আসছিল না কর্পোরেট ফিন্যান্সে? স্যার আসছিল তো। সেই চ্যাপ্টার থেকে, যে চ্যাপ্টারের মধ্যে ইনকাম স্টেটমেন্ট আছে একটাই চ্যাপ্টারে আছে ফান্ডামেন্টালস কি জানো? নেই? হ্যাঁ স্যার ফান্ডামেন্টালস কি জানো? আমি তো এটা স্যার করি নাই। ওই চ্যাপ্টারে যে ইনকাম স্টেটমেন্ট গুলো আছে, ইনকাম নরমাল ইনকাম স্টেটমেন্ট ফার্স্ট ইয়ারে থাকতে আমরা যে ইনকাম স্টেটমেন্ট গুলো করেছিলাম। আচ্ছা শুভাপু বলছে এটা পারবে না? আমি পড়ে দিয়েছি, ওকে বুঝাই দিয়েছি যে কিভাবে কিভাবে করতে হবে। আচ্ছা স্যার তাহলে শুভাপু পারলেই হয়েছে। আর এখন আমরা 7 নাম্বারটা করছি, যে 7 নাম্বারটা আসছিল আমাদের ফেজমেন্ট অফ কর্পোরেট রিপোর্টিং থেকে, রেভিনিউ রিকগনাইজেশনের অঙ্ক এটা। এটা আমি এই যে সলভ করছি। রেভিনিউ রিকগনাইজেশনের অঙ্ক 7 নাম্বারটা। আচ্ছা এখন দেখো এই যে আমাদের 10 লাখ টাকা আসছিল না এস্টিমেটেড গ্রস প্রফিট, দেখছো? জি স্যার। এটা 30% হবে আমাদের গ্রস প্রফিট রিকগনাইজড। দেখো তো 3 লাখ টাকা হয় না? এবার 9,20,000 টাকা যে আসলে এস্টিমেটেড গ্রস প্রফিট, এটার 75% হবে আমাদের গ্রস প্রফিট রিকগনাইজড, বুঝছো? দেখো কত হয়? স্যার একটু 9,20,000 এর 75%। 6,90,000। কত আসে? 6,90,000। লিখে ফেলি 6,90,000 আর 9 লক্ষ 100% কিন্তু এখানে 9 লক্ষই আসে, তাই না? জি স্যার। এবার মনে রাখো আমাদেরকে কিন্তু প্রশ্নের মধ্যে বলছে, দেখো 1 নম্বর প্রশ্নের মধ্যে বলছে compute the amount of gross profit to be recognized each year assuming the percentage of computation method is used। আমি কিন্তু percentage of computation মেথডে গ্রস প্রফিট রিকগনাইজ বের করেছি, কিন্তু প্রত্যেক বছরের গ্রস প্রফিটটা বের করতে হবে। সেই জন্য মনে রাখবা প্রত্যেক বছরের গ্রস প্রফিটের মধ্যে, যেমন এই গ্রস প্রফিটের মধ্যে আগের বছরের গ্রস প্রফিট অন্তর্ভুক্ত রয়েছে, আবার এই গ্রস প্রফিটের মধ্যে এই বছরের গ্রস প্রফিট অন্তর্ভুক্ত রয়েছে। সেই জন্য আমরা এটা বের করার পর আমরা এখন এখান থেকে লেস দিয়ে দেবো, লেস প্রিভিয়াস ইয়ার গ্রস প্রফিট। এখন প্রথম বছরের আগে কোনো প্রিভিয়াস ইয়ার ছিল না, তাই প্রিভিয়াস ইয়ার গ্রস প্রফিটটা এখানে বসবে না, কিন্তু এর আগের বছর ছিল 3 লাখ।
আর এর আগের বছর ছিল 6,90,000। হ্যাঁ, এবার কিন্তু আমাদের প্রত্যেক বছরের গ্রস প্রফিট রিকগনাইজ বের হয়ে আসবে। ওনারা আমাদের কাছে স্যার প্রত্যেক বছর গ্রস প্রফিট বের করতে বলেছিল। স্যার 6,90,000 এগুলো কি প্রশ্নে দেওয়া ছিল? না না না, এটা আমরা বের করলাম তো। এই যে পার্সেন্টেজ অফ, এই যে কম্পিটিশনটা আমরা আগে বের করলাম, পার্সেন্টেজ অফ কম্পিটিশন। আর এই স্যার বুঝতে পার্সেন্টেজ অফ কম্পিটিশনটা দিয়ে আমরা এই যে প্রফিটটা আছে আমাদের, এই যে প্রশ্নের মধ্যে, এই যে আমরা গ্রস প্রফিটে যেটা বের করছিলাম, এস্টিমেটেড গ্রস প্রফিট, ওই পার্সেন্টেজটা দিয়ে আমরা ওই গ্রস প্রফিট দিয়ে গুণ করে আমরা কিন্তু ওই গ্রস প্রফিট গুলো বের করছি, যে এটার সাথে হ্যাঁ স্যার ওই বুঝতে নীল করা অ্যামাউন্টের সঙ্গে পার্সেন্টেজটা গুণ করে আমরা কিন্তু ফিগার গুলো বের করেছিলাম। তাহলে আমরা 2010 এর গ্রস প্রফিট রিকগনাইজ বলবো 3 লাখ, 2011 গ্রস প্রফিট বলবো 6,90,000 থেকে 3 লাখ বাদ দিলে 3,90,000, আর 9 লাখ থেকে 6,90,000 বাদ দিলে এখানে হবে বোধহয় 2,10,000। এই হচ্ছে আমাদের জবাব, যেটা ওনারা প্রশ্ন করেছে, এই হচ্ছে জবাব। প্রত্যেক বছরের গ্রস প্রফিট রিকগনাইজটা এই যে আমাদের বের হয়ে গেল, এটাই ওনারা বের করতে বলেছিল। আর এটা বের করতে বলছিল ওনারা পার্সেন্টেজ অফ কম্পিটিশন মেথডে। আমরা ওই যে পার্সেন্টেজ অফ কম্পিটিশন মেথড, এটা গ্রস বের করে ফেললাম, গ্রস প্রফিট রিকগনাইজ। স্যার একটু নিচে নামান স্যার। স্যার আপনার তো ভালোই গলা বসে গেছে। না, গলা বসে নেই, হুট করে এরকম এরকম হলো কেন বললাম। গ্রস প্রফিট রিকগনাইজ এই যে বের করে ফেললাম। স্যার উপরে একটা গ্রস প্রফিট রিকগনাইজ লিখলেন, নিচেটা গ্রস রিকগনাইজ লিখলেন। মানে এটা হচ্ছে গ্রস প্রফিট, ঠিক আছে, কারণ লিখে ফেলি ইচ ইয়ার। এটা হচ্ছে টোটাল গ্রস প্রফিট রিকগনাইজ, এটা হচ্ছে প্রত্যেক বছর গ্রস প্রফিট রিকগনাইজ। আচ্ছা, ওই গ্রস প্রফিটের মধ্যে একটার মধ্যে আরেক বছর এটা ঢুকে আছে, আর এটা প্রত্যেক বছর এটা আলাদা আলাদা। আচ্ছা এই গ্রস প্রফিট রিকগনাইজড এর মধ্যে এক বছরটা আরেক বছরটা অন্তর্ভুক্ত আছে, আর এটা হচ্ছে ইচ ইয়ার, প্রত্যেক বছরের গ্রস প্রফিট। আর এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট এই জন্য যে থার্ড ইয়ার ছেলে মেয়েদের ইম্পর্টেন্ট, এরকম একটা অঙ্ক পরীক্ষাতে দেয়, দুই সিলেবাসে থাকে। তো যার জন্য এরকম একটা অঙ্ক সবাই ঠিকভাবে করে রাখে। থার্ড ইয়ার ছেলে মেয়েদেরও এটা, তোমাদের যে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1, সেখানে কিন্তু চ্যাপ্টারটা ছিল। নেহা কি কোন অঙ্ক করছো আর এইটার? আমি 9 নম্বর অঙ্কটা করতে পারছি, আর একটাও পারি। তো দাও 9 নাম্বারটা স্যারকে, স্যার দেখো কারেকশন করে দেখ। আব্বু তোমার পুরো হোল্ডিং কোম্পানির অঙ্কটা করনি? স্যার হোল্ডিং কোম্পানির অঙ্কটা স্যার 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 আরেকটা অঙ্ক স্যার, ওই যে পার্ট বি এর হোল্ডিং কোম্পানির 3 নম্বর অঙ্কটা স্যার অর্ধেকটা আটকে আছে। কেন? স্যার ওয়ার্কিং ডিটা আটকে আছে। ওয়ার্কিং ডেটাতে কি বের করছিলাম আমরা? স্যার ক্যালকুলেট পোস্ট অ্যাকুইজিশন প্রফিটটা করা হয়নি না? না স্যার, স্যার ওই যে আপনি মুখে মুখে বলে দিছিলেন তো, আমি 3টে ওয়ার্কিং করতে পারছি, পরে ওইটাতে যায় স্যার আমি আটকে গেছি। আচ্ছা, স্যার আমি দেখাইতাছি, এই যে স্যার 3টে ওয়ার্কিং আমি যে করছি, স্যার দেখেন তো স্যার 3টে ওয়ার্কিং ঠিক আছে নাকি?
7/5 7/2 700 শেয়ার 500 শেয়ার 700 শেয়ার 200 শেয়ার, ঠিক আছে। প্রথমটা ছিল আমাদের লস, জেনারেল রিজার্ভটা এখান থেকে বিয়োগ হয়ে যাবে, তার 12,000 টাকা আসবে লস, আর এর 7/2 বাদ দিলে এটা হবে আমাদের লস। গুডউইল আর ক্যাপিটাল রিজার্ভের মধ্যে এটা লিখলাম, এখান থেকে এবার আমরা লসটা বাদ দিয়ে দিলাম, তাহলে এটা আসলে আমাদের গুডউইল 13,571। এই পর্যন্ত আমরা করছিলাম, তাই না? যদি আমাদের লস হয় তাহলে আমরা কি এটা লিখবো শেয়ার অফ পি অ্যাকুইজিশন লস প্রফিট না কোনটা? লিখে বিনা হ্যাঁ, শেয়ার ওয়ার্কিং অফ এ? প্রি অ্যাকুইজিশন লস। হ্যাঁ, স্যার উপরে উপরে কোথায়? ওই যে প্রফিট যে আমি লিখে ফেলছি। না, এটা তো প্রফিট না, এটা তো লস, তাই না? হ্যাঁ প্রফিট কিন্তু লস ক্যালকুলেশন অফ প্রি লিখবো না? অ্যাকুইজিশন প্রফিট অর লস, তুমি ক্যালকুলেশন করছো প্রফিট অর লস, তার মানে প্রফিট হলে প্রফিট লিখবা, লস হলে লস লিখবা। আমাদের তো এই অ্যামাউন্টটা প্রফিট নেই, এই অ্যামাউন্টটা তো লস, তাই না? জি স্যার। তাই তুমি এটা দেখবে শেয়ার অফ প্রি অ্যাকুইজিশন লস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার তুমি ক্যালকুলেশন তোমার বাকি হচ্ছে ক্যালকুলেশন অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, ওটা চেষ্টা করে করতে পারোনি? না স্যার ক্যাচ লেগে গেছে, করতে পারিনি। ক্যালকুলেশন অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অর লস। প্রফিট অর লস। পার্টিকুলার টাকা। আচ্ছা, ক্যালকুলেশন অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অর লস। আচ্ছা, এবার দেখো আমরা এটা করতে গিয়ে প্রথমে আমরা লিখবো প্রফিট অর লস এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। আমাদের বছরের শেষে কি আছে? প্রফিট আছে না লস আছে? দেখে নাও। দেখো আমাদের বছরের শেষে লস আছে 10,000, দেখছো? ওই যে যেহেতু অ্যাসেট পাশে আছে, তার মানে কি এটা লস না? জি স্যার। তাহলে 10,000 টাকা আছে লস এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। তাহলে চলো লিখে ফেলি লস এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। লস এট দ্য এন্ড অফ দ্য ইয়ার 10,000। আর এখান থেকে আমাদের লেস করতে হয় বিগিনিং এ যেটা ছিল। কিন্তু বিগিনিং এ কি ছিল দেখো? আনলিমিটেড পারচেজ 500 shares of T Limited on 1st January 2015 and the debit balance of profit and loss account limited was 16,000 টাকা। আর বছরের শুরুতে আমাদের লস ছিল 16,000 টাকা। তাহলে এখান জি থেকে আমরা স্যার। এখন লেস করে দিব, লেস লস at the beginning। বিগিনিং এ আমাদের লসের পরিমাণটা ছিল 16,000। এবার তুমি আমাকে বলো তো দেখি, ভালো করে বলো, বছরের শেষে যদি মোট লসের পরিমাণ হয় 10,000 আর বছরের শুরুতে যদি আমাদের লসের পরিমাণটা থাকে 16,000, তাহলে কি স্নেহ আমি সারা বছর 6,000 টাকা লাভ করেছি না? স্যার দুইটাই তো লস, 6,000 টাকা কিভাবে লাভ করলাম? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে তোমার কথা দিয়ে আমি যদি বলি 10,000 থেকে 16,000 বিয়োগ করলে নেগেটিভ হয়ে যায় না, বিপরীত হয়ে যায় না? হ্যাঁ তো নেগেটিভ লসের বিপরীত, 6,000। লসের বিপরীত মানে কি? প্রফিট। হ্যাঁ প্রফিটের বিপরীত যদি লস হয়, তাহলে লসের বিপরীতটা কি? তাহলে প্রফিট হয়ে যাবে না? হ্যাঁ। তাহলে বলো এখন 6,000 টাকা তাহলে লাভ না? বলো তো, আচ্ছা বুঝতে পারছো?
দুইটাই লস, কিন্তু 10,000 থেকে 16,000 বাদ দিলে তো রেজাল্টটা নেগেটিভ হয়ে যাবে, তাই না? হুম। তো নেগেটিভ ফিগার হ্যাঁ, মানে স্যার। তো প্রফিটের নেগেটিভ ফিগার যদি লস হয় তাহলে লসের নেগেটিভ ফিগার হলো প্রফিট, নাকি? বুঝা যায়? যদি ওভাবে না বুঝো তাহলে আমি যেভাবে তোমার কথা দিয়ে বলছি তাহলে কি তুমি বুঝো এটা? স্যার বিপরীত ধরে নিব। ধরে নিবা কেন? বিপরীত তো আসছে, তুমি দেখো 10,000 টাকাও লস, 16,000 টাকাও লস, তাহলে 10 থেকে 16 বিয়োগ করে কি নেগেটিভ লস হিসেবে পড়ে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, 6,000 টাকা থাকে, বছরের শেষে থাকে 10,000, আর বছরের প্রথমে শুরুতে ছিল 16,000। 16,000। তাহলে আমি যদি এভাবে দুইটা যদি থেকে চিন্তা করি, আমি যদি 6,000 এভাবে থাকে। চিন্তা করি স্নেহা, আমি প্রথমে এভাবে তোমাকে বলছিলাম যে যেখানে আমাদের 16,000 টাকা লস ছিল, বছরের শেষে সেই লসের পরিমাণ দাঁড়িয়েছে 10,000, তার মানে কি আমরা 6,000 টাকা লাভ করে 6,000 টাকা লস কাভার করেছি, তাই না? জি স্যার। তার মানে আমরা সারা বছর 6,000 টাকা লাভ করেছি, তাহলে এইটাকে আমরা বলবো প্রফিট মেড ডিউরিং দ্য ইয়ার। আচ্ছা, এটা যদি প্রফিট মেড ডিউরিং দ্য ইয়ার হয়, এবার এখান থেকে তোমার শেয়ার অফ মাইনরিটি লেস করে দিতে হবে না? জি স্যার। একটা কথা মনে রাখো স্নেহা, হোল্ডিং কোম্পানি কিন্তু কোনো অঙ্ক না পারা যাবে না, কারণ এখান থেকে একটা প্রশ্ন তোমার পার্ট বি তে, একটা প্রশ্ন পার্ট সি তে আসবেই। কর্পোরেট ফিনান্স ভালো রেজাল্ট করার জন্য এই দুইটা অ্যান্সার সঠিকভাবে অ্যান্সার করতেই হবে। এটা ট্রান্সফার প্রাইস, মনে রাখবে এই দুটো স্যার, চ্যাপ্টার ট্রান্সফার প্রাইস থেকে, আর এইখান থেকে প্রশ্ন আসবেই, কোনো মাপ নাই। স্যার তাহলে বুঝতে এই পারছি, কিন্তু কঠিন থেকে অনেক। এই দুটো চ্যাপ্টার থেকে কোশ্চেন অ্যান্সার তোমাকে কারেক্ট যদি করতে পারো তবে তোমার কিন্তু নাম্বার কিন্তু আগে যাবে। এছাড়া অতিরিক্ত যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো থেকে তারপর, তার মানে হলো এই দুইটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই, আর তোমাকে সেটা সঠিকভাবে অ্যান্সার করে আসতেই হবে। লেস শেয়ার অফ মাইনরিটিটা কত ভাগ যেন ছিল স্নেহা? শেয়ার অফ মাইনরিটি। মাইনরিটি কত ভাগ ছিল? 7 ভাগের 5 ভাগ ছিল হোল্ডিং এর, তাহলে 7 ভাগে 2 ভাগ ছিল নাকি? হ্যাঁ স্যার, 7 ভাগের 2 ভাগ ছিল। তাহলে 6,000 এর 7 ভাগে 2 ভাগ করে দাও। তোমার হোল্ডিং এর অঙ্ক করনি? স্যার করছিলাম, কিন্তু স্যার তখনই সুবা স্যার বুঝতে সুবা অনেক সুবা কষ্ট। সুবা সুবা স্যার আমি আসলে সময় পাই না এই অঙ্কটা দেখার, যে অ্যাপ্লাইড থিওরি করছিলাম কয়েকটা করে, আর সময় হয় নাই। গতকালকেই তো ক্লাস ছিল। না, রিভিশন শিটের অঙ্ক কিন্তু তোমরা না করলে কিন্তু তেমন একটা লাভ আসবে না এখান থেকে। এই শীট থেকে লাভ আসবে যদি তোমরা নিজেরা করতে গিয়ে ভুল করো, তাহলে ভালো, সেটা আরো ভালো। তাহলে আমি ওই ভুলটা ঠিক করতে পারবো। 1714। তোমরা যদি না করো, আমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত করে দিই, তাহলে কিন্তু রিভিশন শিট সলভ করে কোনো বেনিফিট আসবে না। আচ্ছা, কতজন আসছে স্নেহা তুমি বললা? 1714। কত? 1714। আচ্ছা, এবার তাহলে এটা বা বিয়োগ করলে আমরা পেয়ে যাব শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। এটা কিন্তু আমাদের প্রফিট আসছে, তাই না? 4286। শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট কত আসে বলো তুমি? 286। 4,286। আচ্ছা, এবার মাইনরিটি ইন্টারেস্ট, তাই না? এই চারটা ক্যালকুলেশন করার পরেই কিন্তু তুমি মাইনরিটি ইন্টারেস্টটা বের করতে পারবে। তোমাকে কিন্তু এই অঙ্কে মাইনরিটি ইন্টারেস্টটা বের করতে হবে। চলো এবার আমরা বের করবো ক্যালকুলেশন অফ মাইনরিটি ইন্টারেস্ট। Calculation of minority interest. চলো minority interest টা বের করার জন্য ঘরটা নেই।
পার্টিকুলার টাকা। বলো তো স্নেহা। স্যার আমরা তো ওই যে স্যার এটা বলো। কি ঘর করে করব? আমরা তো ঘর ছাড়া করছিলাম যখন অঙ্কগুলো করছিলাম। না, তো ঘর করা না করার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, একটু সৌন্দর্য হয় এই জন্য ঘর করা, এটা করতেই হবে এমন কোনো কথা নেই। স্যার তোমার এখানে মন আসলে আমাদের মন cost তোমার of যেমনে চাই তুমি সেভাবে করো। এই বলো তো, মাইনরিটি ইন্টারেস্ট করতে গিয়ে আমরা প্রথমে কি কস্ট অফ শেয়ারটা লিখি না স্নেহা? হ্যাঁ স্যার কস্ট অফ শেয়ার আসবে। আচ্ছা, কস্ট অফ শেয়ারটা যে লিখি, আমাদের হোল্ডিং কোম্পানির না মাত্র 200 স্যার শেয়ারের মালিক। স্যার হোল্ডিং এর বিপরীত জানি ওইটা কি জানি কি বলে? মাইনরিটি। হ্যাঁ স্যার মাইনরিটি বলে। স্যার ওইটারই স্যার শেয়ারের ইয়াটা টাকাটা আসবে। 200 শেয়ার, এক একটা শেয়ারের দাম কত ছিল? স্যার এক একটা শেয়ারের দাম ছিল হচ্ছে 100 টাকা করে। তাহলে 200 গুণ 100, 20,000। তাহলে 20,000 টাকা আসবে হচ্ছে তোমার শেয়ার বাবদ। তোমার কি মনে আছে এরপরে কি হবে? স্যার শেয়ার অফ প্রি অ্যাকুইজিশন প্রফিট অর লস তাহলে লসটা বাদ দিয়ে দিব, তাই না? হ্যাঁ স্যার। লেস শেয়ার অফ প্রি অ্যাকুইজিশন লস। এই দেখো তো প্রি অ্যাকুইজিশন লসটা কত এসেছিল তোমার মাইনরিটি আমাদের? 71। কত? 8,571। 8,571। আচ্ছা, এটা আমরা লেস করবো যেহেতু ব্র্যাকেট দিয়ে দিই। স্যার লেস করে দেখাই দিব না ব্র্যাকেট দিয়ে দেখাই দিব? না, এই যে ব্র্যাকেট করতে দিচ্ছি, এখন বিয়োগ করে অ্যামাউন্টটা নামাই দাও। 8,571 স্যার এখন কোথায় অ্যামাউন্টটা নামাই হয়েছে? দাও। 11,000 কত হয় দেখো? 11,400। ওয়ার্কশিটে হয়েছে যেখানে আমরা ক্যালকুলেশন অফ গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ বের করছি, সেখানে বের করছিলাম। আচ্ছা কিলো কিলো স্নেহা, স্যার 8,571 টা তোমার কোথা তোমার থেকে তোমার এখন একটা মাইট দেবো, এখন একটা মাইট দেবো আমার। এই 8,571 তো হোল্ডিং এর অংশ, তুমি না মাইনরিটিটা দিবা। মাইনরিটিটা কই ছিল? এই যে মাইনরিটি হচ্ছে এই যে তুমি 7 ভাগে 2 ভাগ, 3,429। এই যে 3,429 দেখছো? আমরা এখন মাইনরিটি ইন্টারেস্ট বের করতেছি না স্নেহা? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। তাহলে তো আমি মাইনরিটিটা নেবো, তুমি তো হোল্ডিং এরটা বলে দিয়েছো আমাকে। মাইনরিটিটা তো তোমার 3,429, তাই না? এই যে 7 ভাগে 2 ভাগ, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। ওটা 3,429 হবে, আর এটা হবে 3,429। 3,429 বাদ দিলে কত হয়? 16,571। মাইনাস চিহ্ন দেওয়ার কি দরকার স্যার? আমরা তো পাশে লেস লিখছি। হলেও দিও না, কাইটা ফেলাও। তাহলে 16,571 হয়েছে। হ্যাঁ স্যার 16,571। এবার অ্যাড করবো কি? অ্যাড করব শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিটটা 7 ভাগে 2 ভাগ যেন কত টাকা ছিল? স্যার 1,714। এটা দাও 1,714। তাহলে আমাদের মাইনরিটি ইন্টারেস্টটা বের হয়ে গেল। আমাদের 18,200। কত হচ্ছে? 18,000। 285। 18,285 টাকায় হবে আমাদের মাইনরিটি ইন্টারেস্ট, এবং এটা আমাদের বের হয়ে গেল। অনেকদিন করা হয়নি তো। কখনো স্যার আমি স্যার এই চ্যাপ্টারটাই ফার্স্ট করছিলাম, বুঝে বুঝে করছিলাম অনেক, কিন্তু তারপরেও দেখা গেছে যে এখন আটকায়া যায়।
তাই এখন আরেকবার তুমি বুঝে বুঝে ভুলটাই করো। কি বলছে বুঝছো, বুঝে বুঝে করো। প্রত্যেকটা তুমি বুঝে বুঝে করার চেষ্টা করো, পিছনে খাতা ঘুরে বাইর করে দেখবা এবং ভুল করবা, আর সেই ভুলটা আমি কারেকশন করে দিলে তুমি তখন আরো ভালো শিখবা, বুঝতে পারছো? জি স্যার। কিন্তু তুমি একটু করতে অসুবিধা হচ্ছে বলে একদম করলা না, এতে করে তোমার কোনো লাভ হলো না। আচ্ছা আমি এবার ওই অঙ্কটা, যে অঙ্কটা আমরা ধরছিলাম, কত জন সি এর? স্যার 9 নাম্বারটা। 9 নাম্বারটা। আচ্ছা 9 নাম্বার অঙ্কটা আমি একটু পড়ছি, তুমি তো করোনি, করছো কি এটা? হ্যাঁ স্যার 9 নাম্বারটা করছি। ওইটা তো ট্রান্সফার প্রাইস ছিল স্যার না তো? বাকিটুকু কি বাসায় করবো? না না আমি এই অঙ্কটার কথা বলছি, যে হোল্ডিংটা 8 নাম্বারটা। তুমি বাকিটা মানে সুভা, তুমি তোমার মনোযোগ নাই পড়ালেখায়? তুমি এটা বাকিটা এতটুকু তুমি বাকিটা বললা কেন সুভা? তো বাকিটা বললা মাইনরিটি। কেন? ও সুভা, তুমি বাকিটা বললা কেন? স্যার মাইনরিটি ইন্টারেস্ট করে আরো কতগুলো করা লাগে না? সেটা তো এই দেখো আমাদের প্রশ্নটা কি ছিল দেখো, ক্যালকুলেট দ্য মাইনরিটি ইন্টারেস্ট, দেখছো? দেখছো? আমরা আরো কিছু করলেও কি এখন করতে পারবো? না স্যার আমি 9 নাম্বারটার ছবি দিয়ে দিছি। হ্যাঁ কি হলো? স্যার আমি 9 নাম্বারটা করতে পারছিলাম, 9 নাম্বারটার ছবি দিয়ে দিছি। ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইন ডিভিশন এ হচ্ছে 60 টাকা, আর হচ্ছে আমাদের ফিক্সড কস্ট ছিল 24 টাকা, এই হচ্ছে টোটাল কস্ট। আর এটার সঙ্গে প্রফিট যোগ হবে 25%, 21 টাকা, 105 টাকা। এই অঙ্কটা আমাদের শীতেও ছিল এবং হ্যাঁ এটা স্যার। সেই ইম্পর্টেন্ট অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু অনেকবার পরীক্ষাতেও আসছে, বুঝছো? এটা কিন্তু খুব ভালো মতন পারতে হবে। আচ্ছা 2 নম্বর রিকোয়ারমেন্ট ছিল আমাদের সেলিং প্রাইসটা হচ্ছে 285 টাকা, আর লেস হচ্ছে ট্রান্সফার কস্ট ছিল 105, আর ওর ভেরিয়েবল কস্ট 95, আর এর হচ্ছে ফিক্সড কস্ট ভাগ করলে পাবো 34, তাহলে মোট 234 টাকা, বিয়োগ করলে প্রফিট আসবে 51 টাকা। এবার তার প্রফিটের পার্সেন্টেজটা বের করব, পার্সেন্টেজটা আসছে মাত্র 258 টাকা না? কোনটা? যে সেলিং যোগ করলে প্রাইস পার ইউনিট 258 তো এখানে মনে হয় লেখা। 285 না? আটান্ন লেখা, আমি ভুল লিখছি। ওহো, এই দেখো 258 লেখা, ঠিক করো স্নেহা। হ্যাঁ স্যার ঠিক করছি। এটা 258 হবে, তাহলে এখানে প্রফিট আরো কমে যাবে, তখন তোমার পার্সেন্টেজটা এত আসবে না। হ্যাঁ স্যার 24 আসে তাহলে। তাহলে তোমার প্রফিটটা হয় কত টাকা মাত্র? স্যার 24 টাকা। 24 টাকা। আর এবারে 24 টাকায় তুমি পার্সেন্টেজটা বের করো। 24 ভাগ 234 গুণ 100, স্যার 10.26% আসে। এরকমই আসার কথা। কমেন্টসটা লেখনি? স্যার কমেন্টস তো লিখি না, রিকোয়ারমেন্ট 2 করছে, কমেন্টস হবে স্যার। হ্যাঁ কমেন্টস তো স্যার কমেন্টস হবে। ও না, এখানে কমেন্টস চাইনি, শুধুমাত্র বি এর প্রফিটের পার্সেন্টেজটা চেয়েছে, এখানে কোনো কমেন্টস চাইনি, শুধু বি এর পার্সেন্টেজটা চেয়েছে, হয়েছে। আর what should be the transfer price of division A if the rate of profit is taken of division on cost? যদি কস্টের উপর প্রফিট ডিভিশন দেওয়া হয়, the same rate of profit is division of cost, তার মানে আবার সেম রেট, মানে ওই ওর যে রেটটা। What should be the transfer price of division A? Division A transfer price কত হবে যদি same rate of
প্রফিট ইজ টেকেন অন ডিভিশন কস্ট। ডিভিশন কস্ট যদি আমাদের একই ধরনের প্রফিট হয়, এটা করছো নাকি 2 নম্বরটা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার পরের পেজটা, পরেরটা। পরের ছবিটা মনে হয় অন্যটা আসছে। ও না, আচ্ছা এখানে এইটাই আছে। তো, পরেরটা, হ্যাঁ 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 পরেরটা। আগেরটাই স্যার এটা না স্যার, ওই যে যেটা শীট স্যার এটার পরেরটা। হ্যাঁ কিন্তু তোমার এইখানে প্রফিট তো এটা হবে না, তাই না স্নেহা? হ্যাঁ স্যার, এখানে 21.79 জায়গায় 10.26% হবে। সেটা হলে তুমি তখন নতুন ট্রান্সফার প্রাইসটা পাবে, তাই না? হ্যাঁ স্যার, 8.6184 হ্যাঁ, আসে স্যার। এটাই বের করতে বলছে ওরা। ঠিক স্যার আছে, এখানে কত দিব? দশমিকের পর কি 2 ঘর নিব? 2 ঘর পর্যন্ত নিয়ে অ্যান্সার করো। 0.62 84 যোগ 8.62 স্যার 92.62 আসে। এরকমই হবে যদি তোমার ওই স্যার ক্যালকুলেশনটা ঠিক হয়। স্যার 93 ধরবো। 93 ধরো। আচ্ছা 93। হ্যাঁ স্যার, এই তো এইটুকুই এটা। হোল্ডিংটা তোমরা নিজেরা ট্রাই করো, হোল্ডিংটা তো আর করে দেওয়া যাবে না, ওটা তোমরা নিজেরা ট্রাই করো যতগুলো ওয়ার্কিং করতে পারো। আর আমাকে আচ্ছা যেতে হবে এখন, ওই যে 4th ইয়ার ওরা অপেক্ষা করছে, ঠিক আছে, ডাকাডাকি করছে। আচ্ছা স্যার। ওকে, আল্লাহ হাফেজ।